নরসিংদীতে আলাদা দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৫ জন মারা গেছেন। ভোর ৫:৩০টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে এই ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে শ্রীরামপুর রেল গেটে আরও এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ। মোবারক হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নরসিংদীর রায়পুর আর পলাশতলী ইউনিয়নের কমলপুর। সকালে এখানে রেল লাইনের পাশে দেখা যায় ৫ জনের মৃতদেহ। এলাকাবাসী জানান, সকাল ৮:৩০টার দিকে রেল লাইনের পাশে মৃতদেহগুলো দেখতে পায় তারা। পরে পুলিশে খবর দেয় তারা। আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া নিয়েছি, দেখছি যে লোকজন, তারপরে ওইটা দেখি দিন ৫টা লাশ পড়ে রয়েছে এখানে ট্রেনের লাইনের মাঝে। সকালে আমরা ওইটা আসামপুরে গেড়ে যাইতে লইছি, চাইদের লোকজন জমায় মরা আইসি আয়া চাই দি মরা আইতাম গাড়ি কানা মরা মরা লইছি। গাড়ির কাটা ওই সম্ভবত উপরে তুই পড়ছে, সাইডে পড়তো তাহলে তো নিচে গেল হইলে। এদিকে পুলিশ জানায়, নিহতরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করতেছে ট্রেনে কাটা পড়ে ঘটছে ঘটনা। হয়তো আমরা রেল পুলিশ এবং আমরা থানা পুলিশ, জেলা পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত করে খতিয়ে দেখি। আমরা ৫ জনের মতো মৃতদেহ পেয়েছি। স্থানীয়রা কেউ তাদেরকে শনাক্ত করতে পারে নাই। আমরা পিবিআইকে খবর দিয়েছি, তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। পুলিশের ধারণা, নিহতরা কেউই স্থানীয় নয়। শারমিন স্বপ্না, ৭১। রেলে কাটা পড়ে বা দুর্ঘটনায় বেশ যে রেলওয়ে পুলিশের কিছু পরিসংখ্যান, কিছু পুরনো পরিসংখ্যান আমরা যদি এই পর্যায়ে একটু দেখে নিতে পারি। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রায় ২ বছরে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন ৫২২ জন মানুষ, এবং এই হিসাবে ওই সময়ে প্রতি মাসে গড়ে প্রায় ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ২০১৯ সালে রেল লাইনে মোট মৃত্যু হয় ৯৮০ জন মানুষের। ২০২০ সালে ৭১৩ এবং ২০২১ সালে ৬১৮ জনের লাশ পাওয়া গেছে। রেল ক্রসিং দ্রুত পার হতে গিয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে বলে রেলওয়ে পুলিশের পরিসংখ্যানে জানা গেছে। এছাড়া প্রাণ যাওয়ার আরেকটি বড় কারণ হল রেল লাইনের উপর দিয়ে বাস বা অন্যান্য যানবাহনের চলাচল। এছাড়া কানে হেডফোন দিয়ে চলাচলকারী অনেক মানুষ রেলে কাটা পড়ে মারা গেছেন। বেশ কিছু কারণে রেল লাইনে মৃত্যুর ঘটনা ঘটছে। এর মধ্যে সচেতনতার অভাব যেমন আছে, অরক্ষিত ক্রসিং, অননুমোদিত ক্রসিং, গেটম্যান না থাকা, ঝুঁকিপূর্ণ লাইন, সেতু এবং রেল লাইন ঘিরে হাটবাজার বা রেল লাইনের পাশে বাসাবাড়ি। এই পরিসংখ্যানগুলোই মূলত রেলওয়ে পুলিশের কাছ থেকে পাওয়া গেছে। আজকেও আমরা দুটি দুর্ঘটনায় ৬ জন মানুষের মৃত্যুর খবর দেখছিলাম রিপোর্টে। আমরা এটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন গণপরিবহন ও দুর্ঘটনা বিশেষজ্ঞ, বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান এবং ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি ঘটনাস্থল থেকে তদন্ত শেষে মাত্র ফিরছেন। এছাড়া ৭১ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি মোবারক হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন। শুরুতে মোবারক হোসেন, আপনার কাছে একটু জানি যে এখন পর্যন্ত মানে ঘটনা নিয়ে কি ধরনের তদন্ত হচ্ছে এবং যারা কাটা পড়েছেন তাদের পরিচয়গুলো জানা গেছে কিনা? মাহবুব, আপনি জানেন যে নরসিংদী রায়পুরা পলাশতলী কমলপুরে আজ রেলের কাটা পড়ে ৫ জন নিহত হয়েছে। তাদের পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত হয়নি। বিএনপিপি পুলিশের সিআইডি, পিবিআই, রেলওয়ে পুলিশ যৌথভাবে তারা চেষ্টা করছে তাদের পরিচয় জানার জন্য। পিআইবির একটি প্রশিক্ষিত দল তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে চেষ্টা করছে সারাদিন যে তাদের ফিঙ্গারপ্রিন্টের সাথে কোনো মিল পাওয়া যায় কিনা। পিআইবি ফিঙ্গারপ্রিন্ট এনে পরীক্ষা নিরীক্ষা করে তাদের ফিঙ্গারপ্রিন্টের কোনো কার্যক্রম তারা পায়নি। পিআইবি বলছে তাদের হয়তো ভোটার আইডি কার্ড নেই। ভোটার আইডি কার্ড থাকলে হয়তো পিআইবি ফিঙ্গারপ্রিন্ট তাদের পরিচয় শনাক্ত করতে পারত। আর ইতিমধ্যে লাশগুলি নরসিংদী সদর হাসপাতাল মর্গে বিকালে তাদের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। লাশগুলি আগামীকাল সকালে পুলিশের হাতে হস্তান্তর করা হবে। পুলিশ হয়তোবা তাদের পরিচয় না পেলে
তাদেরকে বেওয়ারিশ হিসেবে দাফন করার চিন্তা ভাবনা রয়েছে। আর এদিকে ভৈরব রেলওয়ে জিআরপি পুলিশ পৃথক দুটি অপমৃত মামলা দায়ের করেছে। যেহেতু ঘটনা দুটি, এক জায়গায় 5 জন আর এক জায়গায় 1 জন, দুটি ঘটনায় দুটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে। তো পুলিশ বলছে যে তারা অধিকত চেষ্টা করছে লাশগুলি শনাক্তকরণের জন্য। বাবু জি, আপনি থাকবেন। আনোয়ার হোসেন, আপনি তদন্ত শেষ করে ফিরেছেন, আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল আমাদের, আপনারা আসলে প্রাথমিকভাবে কি ধারণা করছেন এই দুর্ঘটনার কারণ? ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগেই তদন্ত ইপিও ভিজিট করে আসছি, অন দা ওয়েতে আছি। আমরা আসলে তদন্ত শুরু করেছি, জেলা পুলিশও কাজ করছে, আমাদের পিবিআই টিমও কাজ করেছে। আমার প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে ট্রেনে কাটা পড়ে তারা, আমার মনে হচ্ছে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। কিন্তু তারা আসলে ট্রেনে কিভাবে কাটাটা পড়লো, তারা কি ওখানে আগে থেকেই ছিল নাকি ট্রেনের ছাদে থেকে পড়ে মারা গিয়েছে, নতুবা দুই বগির মাঝখানে ছিল কিনা, এই বিষয়টা এখন আমরা ক্লিয়ার না। আমরা তাদের পরিচয় শনাক্তের জন্য আমাদের পিএবিআই টিম তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। আমরা বিভিন্ন আপনাদের মাধ্যমে বিভিন্ন পত্রিকা সারা বাংলাদেশে জেনেছে। আমরা লোকাল যে থানাগুলো আছে ওখানে আশেপাশে আমরা খোঁজ খবর নিয়েছি যে এরকম নিখোঁজ কেউ এই ব্যক্তি আছে কিনা যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আসলে আমরা তাদের পরিচয় শনাক্ত করতে এখনো পারিনি। যদি পরিচয়টা আমরা শনাক্ত করতে পারি তাহলে আমাদের জন্য আসলে কাজটা সহজ হয়ে যাবে যে কিভাবে তারা ওখানে গেল, কিভাবে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেল। জি, ট্রেন যিনি চালাচ্ছিলেন, যে লোকোমাস্টার বা তার সহকারী বা কেউ, তারা কেউ আসলে দেখেছেন কিনা, মানে তাদের কোনো আপনাদের মানে তদন্তে তাদের সাক্ষাৎকার, জিজ্ঞাসাবাদ এগুলোর সুযোগ হয়েছে কিনা? হ্যাঁ, আপনার ধন্যবাদ, আপনি ভালো কোশ্চেন করেছেন। আমি ওখানে লোকাল দুজন ব্যক্তির সাথে কথা বলেছি, একজন খুরশেদ এবং নুরুল ইসলাম, যারা ওই ঘটনাস্থলের পাশে একটা মসজিদ ছিল, মসজিদ থেকে এসে তারা দেখতে পায় 5 জনের লাশ এখানে ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। তো আমি এখানে আপনাদের বলতে চাই যে আমরা ধারণা করতেছি যে গভীর রাত থেকে রাত 2টা থেকে ভোর 5টার মধ্যে যে কোনো সময় এই দুর্ঘটনা ঘটতে পারে। আপনি জেনে থাকবেন যে ওই ঘটনাস্থল থেকে রাত 2:15 নোয়াখালী এক্সপ্রেস একটা ট্রেন ঘটনাস্থল অতিক্রম করে। 3:55 চট্টগ্রাম থেকে তুনারিশিতে একটা ট্রেন অতিক্রম করে। 5:25 উপবন এক্সপ্রেস সিলেট থেকে ঢাকাগামী ট্রেন অতিক্রম করে এবং 5:53 ঢাকা মেইল ট্রেন অতিক্রম করে। এবং 5টা ঢাকা মেইল যে ট্রেনটা সেই মেইল ট্রেনটা যখন নরসিংদী রেল স্টেশন স্টপেজ দেয় তখন যাত্রীরা রেলওয়ে পুলিশকে জানায় যে ওখানে ওই ঘটনাস্থলে 5 জনের লাশ তারা পড়ে থাকতে দেখেছে। তো আমাদের ধারণা হচ্ছে যে ঢাকা মেইল যখন ক্রস করে তখনও লাশগুলো ওখানে পড়েছিল। তো আমরা প্রত্যেক এলএমের সাথে, যারা চালক বলে রেলওয়ের ভাষায়, এলএমের সাথে কথা বলেছি, সহকারী এলএমের সাথে কথা বলেছি, গার্ডের সাথে কথা বলেছি। তো আমাদের তুলনা নিশিতা নোয়াখালী এক্সপ্রেস যে ট্রেনটা, সেই ট্রেনটা গার্ড আমাদেরকে বললো যে তাদের প্রচুর যাত্রী ছিল তাদের ট্রেনের ছাদে। এবং আমিও আপনার ভৈরব রেলওয়ে স্টেশন, মেথিকান্দা রেলওয়ে স্টেশন এবং নরসিংদী রেলওয়ে স্টেশনের সিসি ক্যামেরাও দেখেছি। আমরা সার্বিকভাবে সর্বতভাবে চেষ্টা করতে সিসিটিভির ফুটেজ অ্যানালাইসিস করতেছি, আমরা এলএমের সাথে কথা বলতেছি, আমরা অ্যাটেন্ডেন্টের সাথে কথা বলার চেষ্টা করতেছি, আমরা গার্ড এবং সহকারী গার্ডের সাথে কথা বলতে চেষ্টা করতেছি। তারা আমাদের নিশ্চিত কোনো তথ্য দিতে পারে নাই। তবে শুধু এটুকু বলেছে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে যে ছাদে তাদের প্রচুর লোক ছিল, বাকি ট্রেনগুলোতে ছাদে কোনো লোক ছিল না। জি, অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান, দুর্ঘটনাটা নিশ্চয়ই ফলো করেছেন এবং শুনছিলেন আনোয়ার হোসেন, তিনি বলছিলেন আমার সহকর্মী মোবারক হোসেনেরও কিছু তথ্য আমরা জানলাম। প্রাথমিকভাবে কি ধারণা করেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি সকাল থেকে আজকের এই নিউজটি অনুসরণ করছিলাম। নিঃসন্দেহে এখনো তদন্ত পর্যায়ে এটা আছে, এখনো আসলে একেবারে সুনির্দিষ্টভাবে বলাটা কঠিন। তবে আমি যেভাবে দেখছি যে আসলে যেভাবে আসলে লাশগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, নিঃসন্দেহে এটা ট্রেনে কাটা পড়েছে। কিন্তু ট্রেনে কাটা পড়ার আগের যে অবস্থানটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ সুপার মহোদয় উনি কিন্তু বলছিলেন যে ট্রেনের ছাদে প্রচন্ড ভিড় ছিল। তো এই জায়গায় আসলে আমি মনে করি যে এটা একটা বড় একটা কারণ হতে পারে, কারণ আমরা সবসময় দেখি যে ট্রেনের ছাদ থেকে পড়ে যে ট্রেনে কাটা পড়ার, এটা কিন্তু অতীতে অনেকবার হয়েছে। পাশাপাশি 2 বগির মাঝে বসে থাকা এবং সে সময় আসলে যেহেতু অনেক ভিড় ছিল, তো
তো সেখানেও দুর্ঘটনা ঘটতে পারে এবং সেখানে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়তে পারে। তবে কারণ যাই হোক না কেন, আমি আসলে একটু পিছনে যেতে চাই। দেখেন আসলে ট্রেনে কাটা পড়া, আপনি শুরুতে যে আপনার পরিসংখ্যানটা দিচ্ছিলেন, আমরাও যেটা জানি যে আপনার বিগত 6 বছরে কমপক্ষে 5,500 ট্রেনের যাত্রী বা পথচারী তারা কিন্তু ট্রেনের চাকায় কেটে মারা গেছে, এবং এই পরিসংখ্যানটা কিন্তু আসলে ভয়াবহ। এখন বিষয়টা হচ্ছে, দেখেন আপনি জানেন যে আমাদের রেলের একটা আইন আছে, 1890 সালের আইন, সেখানে কিন্তু বলা আছে যে আপনার রেলের দুই পাশে 10 ফিটের মধ্যে 144 ধারা জারি করা আছে। তো এটা আসলে নথিতেই শুধু এই ধারাটা মনে আছে, এটা তো প্রয়োগ আসলে আমরা দেখি না। এবং এই 144 ধারা এটাও বলা আছে যে গবাদি পশু যদি আপনার এই 10 ফিটের মধ্যে ঢুকে যায়, তাহলে ওই পশু বিক্রি করে দিয়ে ওই অর্থ রাষ্ট্রের কোষাগারে যাবে। কিন্তু এখন আইন যদি প্রয়োগ না করা হয়, এই যে একটা সংস্কৃতি, আপনি যে পরিসংখ্যানটা দিচ্ছিলেন ওখানে দেখেন সবচেয়ে বেশি মারা যায় আসলে রেলপথ যেটা আছে বা ট্র্যাক আছে, এখানে বসে থেকে গল্প করছে, কানে হেডফোন দিয়ে তারা ভিডিও দেখছে অথবা গেমস খেলছে। এটা তো একটা ভয়াবহ জিনিস। তো এইটা আসলে আইন প্রয়োগ না করতে করতে এখন রেলের উপরে বসে থেকে গল্প করা, এটা আসলে একটা ব্যাধিতে পরিণত হয়েছে। এবং পাশাপাশি এই যে রেলের ছাদে ওঠা, এটা কোন আইনে আছে আসলে রেলের ছাদে ওঠা? তো আইনটা তো আমরা ঈদের সময় দেখি অনেক সময় শিথিল হয়ে যায়, কেন আসলে যাত্রী ধারণের যখন আর ঠাঁই থাকে না বগির মধ্যে, তখন অনেক সময় আইনটা একটু আমরা রিল্যাক্স করে দিই, অনেকে ছাদের উপরে যায়। কিন্তু এখন ঈদ মৌসুম চলছে না, তারপরেও যাত্রীরা ছাদে উঠছে। অর্থাৎ এই সংস্কৃতিগুলো আসলে খুবই খারাপ, এবং এতে কিন্তু আসলে অপরাধ বাড়ার একটা প্রবণতা তৈরি হয়। অতি সম্প্রতি কিন্তু আমরা দেখছি, শুধু আগে দেখতাম আপনার এই যে ট্রেনে কাটা পড়া, এখন বগির ভিতরেও কিন্তু অপরাধ সংঘটিত হচ্ছে। আপনি জানেন অতি সম্প্রতি বেশ কিছু ঘটনা ঘটেছে, সেখানে আপনার রেপ হয়েছে একজন নারী, আপনি জানেন অতি সম্প্রতি একটা ঘটনা। এবং যারা রানিং স্টাফ আছে তারা এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, এমনকি ঘুষি দিয়ে যাত্রী মেরে ফেলা হয়েছে, এরকম ঘটনা ঘটছে। তাহলে রেলের ভিতরেও আপনার আসলে এখানে নিরাপত্তা নাই, বাইরেও আমরা দেখছি যে রেল ট্র্যাকের উপরে তো নিরাপত্তা আগে থেকে ছিলই না। এটা আসলে একটা দীর্ঘদিনের সংস্কৃতি, যখন আইনগুলি প্রয়োগ করা হচ্ছে না তখন অপরাধ প্রবণতা কিন্তু বাড়ছে। এবং সিসিটিভির কথা আমরা দেখছি, এবং আপনি জানেন যে সিসিটিভি বসানো হয়েছে যে আমাদের নাশকতা ঠেকানোর জন্য বা ভিতরে যেন কোনো ধরনের অপরাধ না হয়। আমরা দেখলাম যে 3টা ট্রেনে আমরা সিসিটিভি বসানো হয়েছে, এবং অধিকাংশ সিসিটিভি এই কয়েক মাসের মধ্যে তারা অকেজো হয়ে গেছে। অর্থাৎ আপনি সিসিটিভি বসাচ্ছেন, তার আগে আসলে আপনার টেকনিক্যাল স্পেসিফিকেশন কি হবে এবং এই সিসিটিভি গুলো কিভাবে মেনটেন করা হবে, কোনো ধরনের আসলে কোনো টেকনিক্যাল স্ট্র্যাটেজি হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না। তার মানে রেল চলছে অনেকটা আসলে সনাতন পদ্ধতিতে। এখানে আসলে আমরা যে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার কথা বলি, সেখানে ঘাটতি হয়ে গেছে। এবং মানে এই কারণে কিন্তু এখন দেখা যাচ্ছে যে রেলের ভিতরে এবং ট্রেনের বাইরেও এই ধরনের কিন্তু আসলে অপরাধ ঘটছে। এবং এটা আসলে রাশ টানার জন্য আসলে আইনের প্রয়োগের আমি কোনো বিকল্প দেখছি না। আপনি দেখেন 144 ধারা আমি বলছি, এখন রেলের দুই পাশে তো আপনার বস্তি হয়ে যাচ্ছে, এবং বস্তিতে মাদকের আখড়া বসছে। এখন ট্রেন চলছে, ট্রেনের জানালা দিয়ে দেখা যাচ্ছে যাত্রীর মোবাইল ছিনতাই হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা আপনি দেখবেন যে লেভেল ক্রসিং এর কথা আপনি বলছিলেন, লেভেল ক্রসিং এর তো 80% আসলে সেটা একেবারে অরক্ষিত। তো আমরা তো বারবার বলছি যে স্বয়ংক্রিয় লেভেল ক্রসিং এ যান, যেহেতু গেটম্যান থাকছে না, গেটম্যান ঘুমিয়ে পড়ছে, গেটম্যানের আমরা বেতন ভাতা দিতে পারছি না, তাহলে আমার ব্যবস্থাপনাটা তো প্রযুক্তি নির্ভর করতে হবে, সেটাও কিন্তু আমরা করছি। তো এইভাবে তো আসলে অপরাধ ঠেকানো আসলে কঠিন হয়ে পড়বে। জি, আনোয়ার হোসেন, সেক্ষেত্রে অনেকগুলো বিষয় আসলে রেলওয়ে পুলিশের আন্ডারে আসে, যে অভিযোগগুলো অনেকদিন ধরেই হচ্ছে। অপরাধ প্রবণতা, এমনকি রেলের ছাদে যাত্রী বহন, সেটাও রেলওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কি বলবেন আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলেছেন যে যখন বিভিন্ন জাতীয় উৎসবে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতে থাকে, তখন আমরাও কড়াকড়ি করি। আপনি দেখুন যে আমাদের আসলে প্রত্যেকটা ট্রেনে কিন্তু আমাদের রেলওয়ে পুলিশ কাজ করে না। আমাদের এখান থেকে আমার ঢাকা রেলওয়ে যদি বলি, তাহলে প্রতিদিন কমলাপুর থেকে আমার 68 জোড়া ট্রেন বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে যায়। সব ট্রেনে আসলে আমাদের লোক স্বল্পতার কারণে আমরা দিতে পারি না। তবে আমরা যেটা করতে পারি, লোকজনকে, আপনি যেটা বললেন যে লোকজন আসলে সচেতন, আমি নিজে থেকে দেখেছি যে উত্তরবঙ্গের অনেক যাত্রী, তারা বগির ভিতরে, আপনার কোচের ভিতরে সিট আছে কিংবা কোচের ভিতরে স্ট্যান্ডার্ড টিকিট আছে। আপনারা জানেন যে শুধুমাত্র ওই সিটের বাইরেও কিছু টিকিট দেওয়ার বিধান আছে, স্ট্যান্ডার্ড টিকিট 25% বা 30%। সেখানে তারাও সচেতন না হয়ে ভিতরে জায়গা ফাঁকা থাকতেও তারা কিন্তু আবার ছাদে ওঠার একটা প্রবণতা, একটা সংস্কৃতি। এটা কি কারণে? এটা কি একটু বাতাস টাতাস বেশি পাওয়া যায় এই জন্য? আমি তাদেরকে প্রশ্ন করেছি যে আপনারা এই ঝুঁকি নিয়ে কেন যান? বলে যে ভিতরে গেলে তো আসলে প্রচন্ড গরম থাকে, তারা আপনি দেখবেন যে ওই ভিতরে ছাদে ভ্রমণ করে, তারা খেতে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ,
এবং অসতর্কতা বশত মাঝে মাঝে ছাদে উঠে। আর আপনি যেমনটি বললেন যে ছাদে ট্রেনে যে ধর্ষণের ঘটনা, আমার এখানে 2 বছর আগে একটি ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেটা আমরা আইডেন্টিফাই করেছি। আসামি 164 হয়েছে এবং আমরা 4 জনের আসামিকে অ্যারেস্ট করেছি। আর আমরা অতি সম্প্রতি চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো সেখানেও আসামি অ্যারেস্ট হয়েছে। আমরা প্রত্যেকটা ঘটনাই খুব গুরুত্ব সহকারে দেখি। আর আমাদের সাংবাদিক ভাই উনি যে বললেন যে আসলে আমাদের মানুষ সচেতন না। কিছুদিন আগে আমাদের আর্মির এক সদস্য উনি মারা গেলেন, উনি গেটম্যান গেট ফেলেছে, তারপরে তাকে বলেছে যে আপনি যেতে পারবেন না বা যাওয়াটা আপনার সম্মুখীন হবে না। তারপর উনি ওভারটেক করে গিয়েছে এবং উনি মনে করেছে যে আসলে ট্রেনটা আমি চলে যেতে পারবো, তারপরে ট্রেনে ধাক্কা খেয়ে উনি কিন্তু ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। আমি এমনও দেখেছি যে কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পার হচ্ছে বা রেল লাইন পার দিয়ে কথা বলছে, পেছন থেকে রেলওয়ে পুলিশ কিংবা পথচারী কিংবা দোকানদার তাকে বারবার সতর্ক করে পিছন দিকে চিৎকার করছে, তারপরে ট্রেনে কাটা পড়ে মারা গেল। তো ওভারঅল আসলে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের কাজটুকু করে যাচ্ছি। আমাদের যে চলন্ত ট্রেনে যে পুলিশের সদস্য নিরাপত্তা দায়িত্বে থাকে তাদেরকে তারা ওই যে ট্রেনের যে সাউন্ড সিস্টেম অ্যানাউন্সমেন্ট, সেখানে আমরা অ্যানাউন্সমেন্ট করি যে ট্রেনে সাবধানতা অবলম্বন করে ট্রেনে উঠুন, ট্রেনে থেকে নামুন। নিজের সাবধানতা যদি সচেতনতা অবলম্বন করি, আমরা নিজের যে দায়িত্বটুকু যদি আমরা পালন করি এবং তাড়াহুড়া না করি, তাহলে আমরা এই দুর্ঘটনা আশা করি কমিয়ে আনতে পারবো। ধন্যবাদ। অধ্যাপক হাদিউজ্জামান, উনি যেমন বলছিলেন, আনোয়ার হোসেন বলছিলেন যে নিষেধ করার পরেও মানুষ এটি পার হয় এবং তারা ট্রেন আসা অবস্থায় দ্রুত পার হতে গিয়ে, মানে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট রেলওয়ে পুলিশের তথ্যে তারা বলছে যে দ্রুত পার হতে গিয়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। মানে এটার আসলে ব্যাখ্যা কি? আমি দেখছি যে একটা ট্রেন আসছে, আমি একটু অপেক্ষা করলে তারপর ট্রেনটা চলে গেলে আমি পার হতে পারি, কিন্তু দুর্ঘটনার শিকার হবার জন্য তিনি দ্রুত পার হতে গেলেন। দেখেন, এখানে আসলে অবশ্যই মনস্তাত্ত্বিক ব্যাপার তো আছেই। আপনি অসচেতনতা বা অসাবধানতা যে কথা বলি সেটা আছে, কিন্তু পাশাপাশি আমি এটাও মনে করি যে আমাদের আসলে পরিকল্পনায় ঘাটতি আছে। আপনার রেল লাইনের 2 পাশে আমি বারবারই বলছি যে এটা তো আমাদের আইন। তো এখানে আপনার যদি অবৈধ স্থাপনা হয়, বস্তি যদি তৈরি হয়, সেখানে আপনি জানেন যে যারা শিশু আছে তারা খেলাধুলা করে এবং রেল লাইন ডিঙে এপার থেকে ওপার যাতায়াত করছে। তো আমি আসলে যেভাবে দেখছি যে আসলে এটার আপনার নিয়ন্ত্রণটা আসলে করতে হবে প্রথমত। সেটা করার আসলে উপায় আছে, বিশেষ করে যেখানে আপনার লোকালয় আছে রেলের পাশে বা জনবসতি অত্যন্ত ঘন, সেখানে রেলের 2 পাশে কিন্তু আমরা তার কাটার বেড়া কিন্তু দিয়ে দিতে পারি। এটা ইউরোপেও কিন্তু আপনি দেখবেন রেলপথের 2 পাশে যেখানে আসলে লোকালয় বেশি, তাদের কিন্তু একেবারে সলিড বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, যাতে করে ট্রেস পাসটা না হয়, এবং ট্রেস পাস হলে সেখানে ঝুঁকি তৈরি হবে। এবং দ্বিতীয়ত আপনার এই যে আমাদের বিশেষ করে যারা জনপ্রতিনিধি আছে তাদের কিন্তু একটা বড় দায়িত্ব আছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা ধর্মীয় উপাসনায় যারা ধর্মীয় গুরু আছেন, তারা কিন্তু আসলে যারা জনসাধারণ আছেন রেল লাইনের 2 পাশে থাকে, তাদের বারবার কিন্তু আসলে এই যে নিরাপত্তার ঝুঁকিটা, এটা কিন্তু বোঝাতে হবে। তো এটা বোঝাতে পারলেও সচেতনতা অবশ্যই কিছুটা বাড়বে। পাশাপাশি আসলে আমি যেভাবে দেখি, রেলকে আসলে আপনার অবশ্যই এটা প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা তৈরি করতে হবে। আমরা অনেক সময় শুধুমাত্র আমাদের আন্তনগর ট্রেনের কথা বলছি, আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, তাদের ডেমো ট্রেন, তাদের লোকাল ট্রেন এবং আন্তনগর ট্রেন তো বটেই, সব জায়গায় তারা এখন সিসিটিভি বসাচ্ছে, যাতে করে ট্রেনের ভিতরে অপরাধ না হয়। কারণ আমরা কিন্তু যে আলোচনাটা আজকে বিশেষ করে করছি, আমরা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না যে আসলে যাত্রী সে কোচ থেকে পড়ে গিয়েছে কিনা। এমন তো এটাও হতে পারে যে আপনার সেখানে মার্ডারের ধরনের কোন একটা ঘটনাও ঘটতে পারে, পরে তারপর ফেলে দেওয়া হয়েছে, অনেকগুলি কারণ হতে পারে। কিন্তু সিসিটিভি যদি ভিতরে থাকে, তাহলে কিন্তু অপরাধ করার আগেও কিন্তু একজনকে 100 বার ভাবতে হবে, এবং সেক্ষেত্রে অপরাধটা কিন্তু অনেকটা কমিয়ে আনার একটা সুযোগও তৈরি হয়। এই জন্য আমরা বারবারই বলি যে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনাটা আসলে ঠিকঠাক করা, তো সেই জায়গায় আসলে আমরা কাজ করছি না। আপনি শেষ যে পয়েন্টটা বললেন, আমি আনোয়ার হোসেন আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে অনেকগুলো ঘটনাই এরকম দেখা গেছে যে অন্য জায়গায় হত্যা করে রেলে নিয়ে এসে ফেলে রেখে যাওয়ার ঘটনা কিন্তু ঘটেছে। এটা অনেকগুলো ঘটনায় দেখা গেছে। আজকের এই ঘটনায় আপনারা সেদিকেও তদন্ত বিস্তার ঘটাচ্ছেন কিনা, ওদিকেও চিন্তা আছে কিনা? আসলে নেগেটিভ এবং পজিটিভ সকল বিষয় মাথায় রেখে আমরা তদন্ত করেছি। তো আমি এখানে জয়েন করেছি প্রায় 2 বছর হলো। তো আমি যেগুলো দেখেছি যে আমরা যখন যাই তখন আমরা চেষ্টা করি যে কোনো মৃত্যুর ঘটনার ক্ষেত্রে আমরা ওখানকার ওই ট্রেনের যে চালক, সহকারী চালক, গার্ড, অ্যাটেন্ডেন্ট, তাদের সাথে কথা বলি, এবং আমরা প্রত্যেকটি ঘটনায় আমাদের ক্রাইম সিনও যাই এবং ওখানে প্রত্যক্ষদর্শী কোনো যদি ব্যক্তি থেকে থাকে, যেমন কোনো দোকানদার হোক, পথচারী হোক,
তাদের সাথে কথা বলে আমরা নিশ্চিত হতে চাই আসলে এটার দুর্ঘটনা বা ট্রেনে কাটা পড়ে মারা গেছে। যদি সামান্যতম সন্দেহ থাকে তাহলে সেই সামান্যতম সন্দেহ থাকে আমরা পোস্টমর্টমে করে আমরা সুরতালক করি। আর আমার এই ক্ষেত্রে 2টা ঘটনা ঘটেছিল, যেটা আসলে রেল লাইনের উপর মার্ডার করেছিল, সেই আসামি ধরা পড়েছে, আমরা সেটা উদ্ঘাটনও করেছি। এবং আমাদের অভিজ্ঞতা থেকে, আমরাও তো সিআইডি টিম যায়, আমাদের পিবিআই টিম যায়, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা কিছুটা ওয়াজ করতে পারি যে যদি সামান্যতম সন্দেহ থাকে পরিবারের সাথে আমরা কথা বলি, আমরা এইভাবে রেখে থাকি। আজকের যে ঘটনা নেগেটিভ পজিটিভ সকল বিষয় মাথায় রেখে আমরা তদন্ত করছি, এই বিষয়টি আমাদের মাথায় আছে। জি, অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান, শেষ মন্তব্য করবেন। আপনি যেটি বলছিলেন যেটা সুরক্ষিত করা লাইনটা, সেটা তো আসলে অনেক মানে ব্যয় সাপেক্ষ আমরা যদি সেভাবে চিন্তা করি। এছাড়া আর কোনো উপায় আছে কিনা? আমার পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে ভারতে রেলওয়ে তো খুব ভালোভাবে চলছে বলে আমরা জানি, ওরা কিভাবে আসলে প্র্যাকটিসটা করে? না দেখেন, আসলে ভারতের যে রেল ব্যবস্থাপনা, এটা কিন্তু আমরা অনেক সময় মডেল হিসাবে সামনে আনি, কেননা তারা প্রযুক্তি নির্ভর রেল ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এবং বিশেষ করে আপনার ওদের রেলের ভিতরের যে ব্যবস্থাপনার কথা আমি বলছি, যে সিসিটিভিটা একেবারেই নিরাপত্তার চাদরে আসলে আবৃত থাকে। পাশাপাশি তাদের যে লেভেল ক্রসিং গুলি অধিকাংশ কিন্তু এখন আমরা যেটা বলি কম্পিউটার বেস ইন্টারলক, অর্থাৎ রেলের উপরে ট্রেন একটা নির্দিষ্ট দূরত্বে আসার পরেই আসলে লেভেল ক্রসিং গেটটা স্বয়ংক্রিয়ভাবে নেমে যায়। এই ব্যবস্থাপনাগুলো হলে আসলে কি নিরাপত্তা বাড়ে। তবে আমাদের যেহেতু আসলে আমি যেটা বারবার বলছি, রেলের দুই পাশে যেহেতু আমাদের যে বস্তি থেকে শুরু করে বৈধ অবৈধ স্থাপনা গড়ে ওঠে, সেক্ষেত্রে আসলে জনসচেতনতা এটা বাড়াতে হবে। এবং এটার দায়িত্ব কিন্তু আমি মনে করি যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে নিতে হবে এবং তাদের বারবার বোঝাতে হবে। এবং আমরা কিন্তু এটাও দেখেছি অতীতে যে যারা আসলে রেলের দুই পাশে থাকে, অনেকের একটা প্রবণতা থাকে যে আসলে আপনি সড়ক পথ ব্যবহার না করে শর্টকাট নেওয়ার জন্য রেলপথে হেঁটে হেঁটে তারা যান। এবং সে সময় দেখা যায় যে আপনার কানে হেডফোন দিয়ে চলছেন এবং পিছন থেকে ট্রেন আসছেন, কেউ যদি সতর্ক করার চেষ্টাও করে তারপরেও কিন্তু সেটা তাদের কানে আর পৌঁছায় না। তার মানে আসলে এখানে অবশ্যই জনসচেতনতা বা সাবধানতার জায়গাটায় আমাদের কাজ করার একটা বিরাট সুযোগ আছে। পাশাপাশি আমি কিন্তু বলবো যে আসলে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবেই। আমাদের রেলের দুই পাশে যে অবৈধ স্থাপনা আছে এটা আসলে সরিয়ে ফেলতে হবে এবং যেখানে আসলে এই ট্রেসপাসের একটা সংখ্যা থাকে সেখানে আসলে আমি যে বলছি বার্ড ওয়্যার বা তার কাটা দিয়ে হলেও একটা বেড়া দেওয়া উচিত, যাতে করে আসলে রেল ডিঙে এপার থেকে ওপার যেতে না পারে, এটা আসলে আটকাতে হবে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান এবং আনোয়ার হোসেন যুক্ত হবার জন্য আজকে সংবাদ যোগে।